আমার সাথে এই মুহূর্তে আড্ডায় যিনি রয়েছে ইতিমধ্যে আপনাদের সাথে তার কিন্তু আলাপ হয়ে গিয়েছে, অর্থাৎ ন্যাড়া গোয়ালের পারুলের সাথে ইতিমধ্যে আপনাদের আলাপ সারা হয়ে গেছে তো একেবারে। কিন্তু অফ স্ক্রিনে পারুলের গল্পটা কি জানেন? না, এখন অবধি জানা নেই। আর তাই জন্যই আজকে আমরা চলে এসেছি ঈশানীর কাছে, মানে অফ স্ক্রিনের পারুল ঈশানীর কাছে। এক গাল হাসি এবং সারাক্ষণ একটা ওয়েলকামিং হাসি নিয়েও রয়েছে। কেমন আছো? খুব ভালো আছি। এবং আজকের দিনটা তো বোধহয় খুব স্পেশালও। স্পেশাল হলো না, হ্যাঁ পারুলের জন্য হয়েও হলো না স্পেশাল। অ্যাকচুয়ালি হতে পারতো, কিন্তু মেন মানুষটাই নেই, তো স্পেশাল হয়েও হলো না। এবং ওই যে বলছিলাম যে হাসি, মানে আজকের দিনটা তো ওই হাসি দিয়েই ম্যানেজ করতে হচ্ছে যাতে বাপের বাড়ির লোক না বোঝে। একদম একদম, ওটাই মেন। যতই ভেতরে একটা ঝড় উঠুক, কিন্তু ম্যানেজ করতে হচ্ছে, যেহেতু বাড়ি ন্যাড়াগল থেকে সবাই এসছে, গোটা গ্রাম এসছে, তাদেরকে বুঝতে দেওয়া যাবে না যে এই বিয়েটা একটা ফেলিয়ার একটা। এই জিনিসটা একেবারেই বোঝানো যাবে না, আমাকে দেখাতে হবে যে আমি সুখে আছি। তো সেটা একটা খুব বড় চ্যালেঞ্জ, নিজের মানে কান্নাটাকে আটকে রেখে যে বাবা মায়ের সামনে হাসি মুখে না মা ভালো আছি, যেখানে প্রতিটা মুহূর্তে হয়তো অপমানিত হতে হচ্ছে, আর সেখানে আমার নিজের বরই রিসেপশনে নেই, এসে ছেড়ে চলে গেছে, এটা পাবে চলে গেছে। তো খুবই সেটা লজ্জার বিষয়, খুবই অপমানের বিষয়, কিন্তু সেটাকে ছেড়েও হাসি মুখে থাকতে হচ্ছে। ডেফিনেটলি খুব কষ্টের, রিসেপশনের দিন এরকম ফেস করতে হচ্ছে, ডেফিনেটলি খুব কষ্টের। এবং পারুলকে ছেড়ে পাবে, যদিও পই রয়েছে, যাই হোক, কিন্তু বিষয়টা ঠিক কতটা মানে ঘুরবে, কারণ এখন আবার কলেজের ট্র্যাক কিন্তু বাকি রয়েছে, সেখানটা একটা দারুণ চমক লুকিয়ে রয়েছে। কিন্তু ঈশানীকে আমি জিজ্ঞাসা করবো, ইতিমধ্যে ঈশানীর অভিনয় কিন্তু দর্শকদের দারুণ লাগছে, নিজে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ তো। খুব বেশি নয়, কিন্তু অ্যাক্টিভ করবো এবারে, একটু করতে হবে। আমি একেবারেই অ্যাক্টিভ ছিলাম না সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ, মডেলিংয়ের কাজ করতাম, বাট সে কটাই একটুখানি শেয়ার বা রিশেয়ার করতাম। হ্যাঁ, কাজের সূত্রে যেটুকু করতাম, বাট সেরকমভাবে স্টোরি আপলোড করা বা ওগুলো কখনোই করতাম না। আর এখন তো কাজের মধ্যে এতটাই সময় পেরিয়ে যায়, গিয়ে তারপরে ওই নিজের পার্সোনাল লাইফ ম্যানেজ করবো না ওই সোশ্যাল লাইফটা ম্যানেজ করবো, ওটা হয়ে ওঠে না। তাই বাট এখন ভাবছি না, এই জেনারেশনে দাঁড়িয়ে বা এই টাইমে দাঁড়িয়ে না, আমার মনে হয় সোশ্যালি অ্যাক্টিভ থাকা খুব দরকার, খুব বেশি দরকার। তো ওটা করতে হবে, হ্যাবিটটা আনছি আস্তে আস্তে। রিসেন্টলি একটা রিল আমরা পোস্ট করেছি, ওটা মোটামুটি 500K গেছে একদিনের মধ্যে। ওটা যদি আরও বেশি যায়, তো ওইভাবে আস্তে আস্তে ছোটো ছোটো কিছু বিটস বা BTS শর্টস বা কিছু কন্টেন্ট আস্তে আস্তে পুট করবো আমরা, সেভাবে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবো। এবং ঈশানীর এই চরিত্রটা করতে কতটা মজা লাগছে, কারণ দুরকমই শেড রয়েছে, একদিকে প্রতিবাদীও, আবার অন্যদিকে মিষ্টিও, আবার পরিবারের কথাও ভাবে, আবার বরের কেউ বুঝে চলে। খুব ভালো লাগছে, যেহেতু ওই তুমি যেটা বললে দুটো মিশিয়ে আছে, সে যেটা উচিত সেটা বলবে নিশ্চয়ই। ভুলের প্রতি তো মানে ভুলের অ্যাগেনস্টে তো ডেফিনেটলি বলবে, যদি কাউকে শোনানোর হয় কথা ঠিক শোনাবে, কিন্তু সেটা না, তাকে একটা শেখানোর মতো করেই বলবে, তাকে হয়তো আঘাত দেওয়ার জন্য কখনোই কিছু বলবে না, আর ভালো করে বুঝিয়েই বলবে। আর অন্যদিকে সে খুবই হাসি খুশি, খুবই ফুরফুরে একটা মেয়ে, মানে সবসময় ফুরফুরে মেজাজে থাকে। এখন তার জীবনে এত কিছু ঘটে যাচ্ছে বলে সে হয়তো একটু ডাউন হয়ে যাচ্ছে একটুখানি, তার মধ্যে একটা ট্রমার একটা রেসপন্স চলছে তার মধ্যে। কিন্তু তাছাড়া পারুলের ক্যারেক্টারটা এই জন্যই প্লে করতে ভালো লাগে, বিকজ এখানে না একটা হোল মানে পুরো কী বলবো রেইনবো অফ ইমোশনস আছে, তুমি যেটা চাইবে যখন চাইবে যে সিচুয়েশন অনুযায়ী তুমি ফুটিয়ে তুলতে পারবে। তো সেই অনুযায়ী পারুলের ক্যারেক্টারটা আমার মনে হয় খুবই লাকি আমি এই ক্যারেক্টারটা পেয়ে। কিন্তু ঈশানীর জন্য তো এটা ভীষণভাবে একটুখানি মানে চাপের বিষয় বলা যেতেই পারে, কারণ পারুল এবং ঈশানী মানে এই দুটোর মধ্যে সুইচ অন সুইচ অফ মোডটা আনতে হচ্ছে, কারণ অ্যাকসেন্ট একটা বিশাল বড় ব্যাপার। কিন্তু না, সুইচ অন করি না, আমি সুইচ অনই রেখে দিই, পারুলেরটাই অন রেখে দিই যতক্ষণ সেটে আছি। হ্যাঁ, এই যে তোমাকে ইন্টারভিউ বাইটসের টাইমে, তখন আমি সেই সময় ঈশানী এই নর্মালি এরকম ভাষায় কথা বলছি। আর তাছাড়া ওই শুটিংয়ের টাইম আমি হোল টাইম আমি পারুল বলি। এখন যখন সেটা কেউ ঈশানী বলে রাখে না, আমার কানে অতটা বাজে না, পারুলটাই বলে সবসময়, হ্যাঁ যেখানেই থাকবো আমি হ্যাঁ হ্যাঁ বলো। আর ঈশানীটা বলে হঠাৎ করে মানে ঈশানী বলছে একটু কেমনি কানে লাগছে, এখন পারুলটাই এতটা কানে শুনতে অভ্যাস হয়ে গেছে। তো পারুল মোডটাই বেশি অন থাকে, বাড়ি যাওয়ার পর একটু ঈশানী মোডটা অন হয়। কথার মধ্যে কি মানে অ্যাকসেন্টে কি একটুখানি কোথাও ছাপটা এসেছে নাকি? সেটা এসেছে, অনেক সময় হয় ওই শয়ের প্রবলেমটা হালকা হালকা এসে গেছে অনেক সময়। তারপরে নর্মালভাবে কথা বলছি, খেলিছিস, ঠিক আছে, এগুলো এসে যাচ্ছে হঠাৎ করে। মেকআপ রুমে বলছে এই দেখ এক্ষুনি দেখছিস তো তুই পারুলের ক্যারেক্টার থেকে বেরোতে পারছিস না। তো এটা আই গেস মনে হয় ভালো, বিকজ সবসময় যদি ওরকম কথা বলি আরও জিনিসটা পারফেক্ট হবে। খারাপ নয় হয়তো,
ভালোই লাগে এরকমভাবে কথা বলতে। ঈশানী তামের প্রথম কাজ সেই জায়গাটায় যেটা একটা চাপা মানে ভয় কাজ করে যে কি করব ফ্লোরে গিয়ে, সেইটা তো পুরোপুরি কেটেছে এবং একটা দারুণ মেকআপ রুমের কিন্তু সবাইকে পাওয়া গিয়েছে, মানে সবাই পরিবারই হয়ে গিয়েছে। একদম একদম সবাই পরিবারের মতনই, এই বসু পরিবার, তারপরে হচ্ছে আমির যেহেতু চক্রবর্তী, সব মিলিয়ে একদম সবাই একজোট একেবারে। সবাই খুব মিলেমিশে থাকতে পছন্দ করে, গল্প আড্ডা চলতেই থাকে, খুব বেশি এখন হয়ে উঠছে না কারণ এখন শর্টের চাপ আছে। তাছাড়া সবাই মিলে সব খুব ভালোভাবেই আমরা মানে গল্প আড্ডা সবই করি, আর এটাই আর কি। আর এমনি এখন ভয়টা কেটে গেছে মোটামুটি, ক্যামেরার সামনে ভয়টা কেটে গেছে, বাট হ্যাঁ কখনো কখনো একটু টাফ সিন আসলে একটু মনে হয় যে ঠিকভাবে করতে পারবো কিনা, বাট তারপরে মনে হয় আমার ডিরেক্টর এত ভালো আমাকে গাইড করবে নিশ্চয়ই আছে, তো ওনার গাইডেন্সে যদি আমি চলি ডেফিনেটলি পারবো আমি ঠিক করতে। আচ্ছা, ঠিক যেভাবে দেখা যাচ্ছে যে পারুল নিজের পড়াশোনাকে সামনে রাখে, সে কেরিয়ারকে আগে রাখে, ঈশানীর ক্ষেত্রে কি শুনতে চাইবো? ঈশানীর ক্ষেত্রেও অনেকটাই তাই, মানে আমিও নিজে পড়াশোনা করতে আমি খুব সিরিয়াস, মানে স্টুডিয়াস ছিলাম খুব, তো নার্ড বলবো না, কিন্তু পড়াশোনার সাথে সাথে সব কিছুই শিখেছি, সব কিছুই মন দিয়ে করার চেষ্টা করেছি, যেটাই শিখেছি ভেবেছি ভালো করে করব, কিন্তু পড়াশোনার প্রতি একটা আলাদাই একটা মনে হয় না যে রেসপন্সিবিলিটি আছে যে আমি এটা করবো ডেফিনেটলি, কেন কি অনেক সিচুয়েশনের থ্রু দিয়ে বড় হয়েছি ছোটোবেলায়, অনেক কিছু দেখে এসেছি, তো মনে হয়েছে যে হ্যাঁ এটাকে গুরুত্ব দিতে হয়, কেন কি এটার অনেক বেশি দাম এই জেনারেশনে, এটা করলে অনেক দূর এগোনো যায়, বাকি সব কিছুতে একটু আনসার্টেনিটি আছে, বাট এখানে তুমি যদি মন দিয়ে পড়াশোনাটা করো ডেফিনেটলি তুমি একটা জায়গায় পৌঁছাবে, তো সেটা আমার আর আমার পরিবারের সবারই ধারণাটা ছিল। সেই কারণে যখন আমি এই ইন্ডাস্ট্রিতে প্রথম আসি তখন একটু প্রবলেমও হয়, বাড়ি থেকে বলে যে করবি না, তখন মনে হয় যে এই জিনিসটা পড়াশোনাটা যেহেতু আমার একটু কিছু মাসের জন্য বা কিছু বছরের জন্য একটু পজ হয়ে যাবে, সেই কারণে একবার একটা মনে হয়েছিল যে করব না এরকম একটা বিষয় এসেছিলো, তারপর মনে হয়েছে না এটার প্রতিও যেহেতু ভালোবাসাটা ছিল আর সুযোগটা যখন এসেছে তখন হাতছাড়া করব না, দুটোর প্রতি ভালোবাসা আছে, দুটোকেই বজায় রাখবো, আর আমি চেষ্টা করবো এটার পর যেন আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারি। তাছাড়া আমার নিজেকে হয়তো কোথাও একটা যোগ্য মনে হবে না যে আমি বেসিক গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করলাম না, তো পড়াশোনাটাও আমি চেষ্টা করবো কমপ্লিট করার, তো এটাই। ঈশানী, তুমি বললে আমি অনেক কিছু দেখে এসেছি, আমরা পারুলের সাথে কোথাও একটা ম্যাচ আমরা এখানেও পাচ্ছি কিন্তু যে হ্যাঁ সিমিলারিটি রয়েছে আর কি, অনেক কিছু দেখে এসেছো, কোথাও কি একটা নিজেকে প্রমাণ করারও এখন মাথায় একটা সেই তাগিদটা রয়েছে? নিশ্চয়ই প্রমাণ করতে হবে, এটাই এই যে পারুলের সাথে অনেকটা মিল যেটা বললে ডেফিনেটলি আছে, এখানে যেমনি অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারপরেও সে জেদ নিয়ে পড়াশোনাটা এগিয়ে গেছে, সেভাবে আমার বাড়িতেও তাই অনেক সিচুয়েশনস, মানে ছোটো থেকেই অনেক দেখে এসেছি, অনেক আর্থিকভাবে সমস্যা হোক বা সবভাবেই, তো তারপরে আমার 3 বছর হয়েছে বাবা মারা গেছেন, তো অনেকভাবে পরিস্থিতি বাজে হয়েছে, কিন্তু ওই জেদটা ছিল যে পড়াশোনাটা কমপ্লিট করবো, আর সেই জেদে আমি এখানে কলকাতায় আসি, আমি যেহেতু এখানের মেয়ে নই, এখানে কলেজ করার জন্য আসি, এই জেদটা রয়েছে। তাছাড়া নিজেকে প্রুভ করার বিষয় তো ডেফিনেটলি আছে, কারণ আমার মা আমার জন্য সব কিছু করেছে, মানে আমাকে কখনো ওই কমতিটা ফিল করতে দেয়নি যে না আমাদের অভাব চলছে বা কিছু, আমাকে সবসময় সব কিছুতে এনকারেজ করেছে আর সব কিছু শিখিয়েছে, কখনো কোনো কিছুতে লেফট আউট হতে দেয়নি, তো সেই অনুযায়ী এবার আমার সময় বাকিদেরকে প্রুভ করা যায়, এই সিচুয়েশনের মধ্যে থেকে উঠেও নিজেকে প্রমাণ করা যায়, মায়েরও মুখ উজ্জ্বল করা যায়, সেটা পড়াশোনার থ্রু দিয়ে হোক বা এটার থ্রু দিয়ে হোক, যেভাবেই হোক মাকে খুশি করা যায়, আর মা যেন সবার সামনে গিয়ে বলতে পারে যে হ্যাঁ আজ আমার মেয়ে এখানে আছে বা মেয়ে ভালো কাজ করছে, মা বাকিরাও যারা হয়তো একসময় মাকে অনেক কিছু বলেছে তারা যেন বুঝতে পারে যে না বলাটা হয়তো ঠিক হয়নি, কারণ তার মেয়ে একটা জায়গায় পৌঁছে তাকে সেই জবাবগুলো যেন দিতে পারি আমি, সেটাই মনে হয়। বাড়ির লোক এখন কি বলছে, স্পেশালি মা কি বলছেন এখন? মা ইনিশিয়ালি তো একটু ঘাবড়েছিল, বাট এখন রোজ দেখে এপিসোড, টিভিতে দেখে না, টিভি দেখে না একটা স্পেশাল কারণ আছে, আমার বাবা খুব ভালোবাসতো সিরিয়াল দেখতে, মানে আমরা বাড়িতে আমি আর মা দেখতাম না, আমার বাবাই দেখতো, তো বাবা চলে যাওয়ার পর মানে টিভি অনই করা হয়নি বলতে গেলে এত বছর, তো ওটা আর ব্যবহার করি না আমরা, মা ফোনেই দেখে, আমাকে রোজ মাঝে মাঝে ফোন করে, সবসময় ধরতে পারি না, রাতেবেলা গিয়ে আমাকে পুরো আপডেট দেয় যে আজকে এতটা অবধি হলো, বিকজ আমারও দেখা হয় না, হ্যাঁ দেখা হয় না, তো শেষে দেখি, বাট তার আগেই মা আপডেট দিয়ে দেয়, বাড়ির লোকেও সবাই ওরকম ফোন করে বলবে আজকে এই পার্টটা খুব ভালো লাগলো, শুধু আমার নয় বাকি যারা সবাই পার্ট করছে তাদেরও ক্যারেক্টারের ব্যাপারে খুবই চর্চা করে যে আজকে এর পার্টটা খুব ভালো লাগলো, আর মা এমনি তো সাপোর্ট করছে, ডেফিনেটলি করছে, তাই জন্য এগিয়ে যাচ্ছি, সেই জন্য কেন কি ওটা না পেলে মনের জোরটাই আসে না হয়তো। ঈশানী যদিও বা খুবই ছোট, তাও এই প্রশ্নটা করছি তার কারণ দর্শকেরা তো জানতেই চান আর কি, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ঈশানী মনে কি পারুলের মতোই সেই বিষয়টা রয়েছে যে যখন মন থেকে মানবো বা পরিবারের কথায় বিয়ে করব, নাকি না যখন মন থেকে বুঝতে পারবো সেই মানুষটাকে এবং পরিবারও গ্রহণ করবে তখনই আর কি জীবনের
সিদ্ধান্ত নেব বিয়ের? এই বিয়ের সিদ্ধান্তে আমি ওই পরিবারে যেহেতু জোর করছে বা কোনো সিচুয়েশনের মধ্যে পড়ে সেই বাধ্য হয়ে বিয়ে করছে, এই জিনিসটা আই গেস মানে এটাই তফাৎ আছে পারুল আর ঈশানীর মধ্যে, সেটা আমি কখনোই করবো না। কেন কি এটা একটা খুব বড় ডিসিশন, আমার লাইফটাকে পুরো কাটানো একটা মানুষের সাথে, তো সেটা আমার মনে হয় পরিবারের চাপে পড়ে কখনোই করবো না আমি। সেটা আমি ভেবে চিনতে সাথে, সেটা আমার যত বছরই লাগুক আমি প্রপার ডিসিশন নিয়ে তারপর এগোবো। আর সেটা ডেফিনেটলি পরিবারকেও জানাবো, আর সেমন মানে সেরকম একটা মানুষের সাথে করব যেটা পরিবারের সকলেরই তাকে ভালো লাগে, তাকে পছন্দ হয়, তো সেখানে আপত্তি থাকার কোনো বিষয় উঠছে না। সেরকম হলে তবেই বিয়ে বিষয়ে এগোবো আমি। আর ঠিক এইভাবেই পারুলও কি রায়ানের মন জয় করতে পারবে? এই প্রশ্নের উত্তর তো আপাতত লুকিয়ে রয়েছে পরিণীতায়, তাই একটাও এপিসোড মিস করা যাবে না। আর এরকমই অফ স্ক্রিন আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন আপনারা টলি ইনসাইড চ্যানেলে।